ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। um, ওয়েলকাম আমাদের এই সেকেন্ড সিরিজ। আমরা গত সপ্তাহে যেটা আমরা করছি যে হাউ টু রাইট অ্যান এফেক্টিভ এসওপি। আজকের টপিকটা হচ্ছে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে যে হাউ টু সিলেক্ট দ্য রাইট প্রসপেক্টিভ অ্যাডভাইজার। সো এটা অনেকেই আর কি দেখা যাচ্ছে যে অনেকেই স্ট্রাগল করে আর কি, এবং আমি অনেক সময় দেখি আর কি যে যেটা হচ্ছে যে প্রোফাইল সিলেকশন দিয়ে বলতেছে যে ঠিক আছে আমার জিপিএ এত, আমার এসএটি স্কোর এত, আমার এটা এত, আমি এরকম ভাবে আমি এরকম রেজাল্ট করছি, আমি এই জায়গা থেকে পাশ করছি, এন্ড হাউ ডু আই, অথবা কেউ কি আমাকে একটা প্রপার ইউনিভার্সিটি অথবা প্রপার অ্যাডভাইজার সাজেস্ট করতে পারে কিনা, রাইট? আনফর্চুনেটলি that is not the way you should do it. That is completely the wrong way. হ্যাঁ, ওটা প্রোফাইল দেখে, এটা এমন একটা জিনিস যে প্রোফাইল দেখে কখনোই সার্চ করা ঠিক হবে না আর কি। এবং যদিও সেটা ঠিক, যদিও সেটা কেউ করে, মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে যে সেটা সাকসেসফুল হচ্ছে না। তো এখন আজকের টপিক অফ ডিসকাশনটা হচ্ছে সেটা যে আমরা কিভাবে আমরা একটা রাইট প্রসপেক্টিভ অ্যাডভাইজার চুজ করবো, এন্ড হাউ টু সিলেক্ট দ্যাট পারসন কেয়ারফুলি। এখন এই অ্যাডভাইজারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু আর কি। অ্যাডভাইজারের উপর ডিপেন্ড করে whether you're going to finish the degree. A advisor উপর ডিপেন্ড করে whether you're actually going to get the admission in the first place. এই অ্যাডভাইজারের উপর ডিপেন্ড করে ইভেন সামটাইমস যে তোমার অথবা আপনাদের মানে ক্যারিয়ার কি হবে আর কি আলটিমেটলি। হ্যাঁ, ক্যারিয়ারে মানে যদি কেউ এখানে একাডেমিতে ঢুকতে চায় তাহলে তার রেপুটেশনের উপর দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু ভ্যারি করে। সো এটা একটা ভেরি ভেরি ক্রিটিক্যাল সাবজেক্ট আর কি, এবং এটা এমন একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হয় ইন রিলেশন টু দ্য এসওপি, যে এসওপিটা হচ্ছে জাস্ট অ্যাডমিশন পাওয়ার জন্য, রাইট? বাট অ্যাডভাইজারটা হচ্ছে একদম পুরো from the time you start emailing that person to the time you get your final degree, মানে একদম পাশ করা পর্যন্ত, the advisor is probably the most important person in your life. ওকে, সো আজকের টপিক হচ্ছে সেইটা যে আমরা কিভাবে একটা রাইট প্রসপেক্টিভ অ্যাডভাইজার চুজ করতে পারবো। সো লেট মি আমি পাওয়ার পয়েন্ট আমি করি আর কি, আমার প্রেজেন্টেশনটা স্ক্রিনটা শেয়ার করে আর কি, দেখি একটু। Again, আজকের ডিসকাশন টপিক হচ্ছে হাউ টু সিলেক্ট দ্য রাইট প্রসপেক্টিভ অ্যাডভাইজার। এবং যারা আমাকে চেনেনি গত সপ্তাহ থেকে কিংবা এর আগে আমাকে সাথে পরিচয় হয়নি, আমি ডক্টর মোহাম্মদ তৌহিদুর রহমান। আমি ইউনিভার্সিটি অফ টেক্সাস ডালাসের অ্যাসোসিয়েট প্রফেসর, এবং আমি অলসো দ্য ডাইরেক্টর অফ গ্রাজুয়েট স্টাডিজ ইন আওয়ার প্রোগ্রাম। তো আমি বেসিক্যালি আমি গ্রাজুয়েট কোঅর্ডিনেটর, এবং আমি অলসো দ্য অ্যাসোসিয়েট হেড অফ দ্য ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল। তো সেই ক্ষেত্রে লেট মি জাস্ট বিগিন আমার প্রথম আমাদের টপিকের উপর আজকে। ওকে, তো এখন যে যেটা যে ব্রিফ ইন্ট্রোডাকশন এখানে, যে চুজিং এ গুড অ্যাডভাইজার হচ্ছে probably the most important crucial part of your whole entire in your graduate life আর কি বলতে গেলে। হ্যাঁ, যে um, এইটার উপর as I said, এটার উপর ভিত্তি করে অনেক কিছু আর কি। এটার উপর ভিত্তি করে whether you're going to succeed in your career, either you're going to get the admission, অনেক সময় দেখা যাচ্ছে, এবং তারপরে ডিপেন্ড করে sometimes as I said যে মানে ঠিক মতো ডিগ্রিটা শেষ করা যাবে কিনা, এবং গেলেও কতখানি স্ট্রেসফুল হবে সেটা, রাইট? সেটা অনেকটা ডিপেন্ড করে অ্যাডভাইজারের উপরে। এবং অ্যাডভাইজারটা এমন একটা জিনিস যে এটা চুজ করার সময় কয়েকটা জিনিস ফ্যাক্টর আছে এখানে। নাম্বার ওয়ান হচ্ছে যে সেই লোকের টেকনিক্যাল স্কিলস এবং ইন্টেলেকচুয়াল রিগর আছে কিনা, মানে সে লোকটা আসলেই আপ টু ডেট আছে কিনা রিসার্চের উপরে, রাইট? যে সাবজেক্টের উপর পিএইচডি করতে যাচ্ছেন আপনারা, ডাজ দ্যাট ফ্যাকাল্টি মেম্বার অ্যাকচুয়ালি নো হোয়াট ইউ আর ইন্টারেস্টেড ইন ডুইং? হ্যাঁ, ওনার কি পাবলিকেশন আছে, ওনার কি প্রজেক্ট আছে, ওনার কি কোনো ধরনের রিসার্চ, মানে অ্যাক্টিভ রিসার্চ বলতে যেটা বলা হয় আর কি, উনি সেটা করেন কিনা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে যে উনার আসলে কারেন্ট গ্রাজুয়েট ছাত্র কেমন আছে, সেটা একটা ফ্যাক্টর আছে এখানে। এখন যেটা হয় যে এই অ্যাডভাইজারটা হচ্ছে নট অনলি পুরো প্রজেক্টের ক্ষেত্রে এটা গাইড করবে কিংবা কোনো কিছু, বাট অলসো ওই লোকটা is also going to provide you emotional support and professional support as well. And emotional support বলতে গেলে কি বোঝা যায়? অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় মানুষ ডিপ্রেশনে চলে যায় কিংবা অ্যাংজাইটিতে ভোগে, কিংবা দেখা যাচ্ছে যে তারা কোনো একটা কাজ যদি না হয়, রিসার্চে কোনো কিছুতে মানে যদি ফেল করে কিংবা কোনো রেজাল্ট ঠিক মতো হচ্ছে না, দেন অনেক সময় দেখা যাচ্ছে স্টুডেন্ট ইজ গোয়িং টু ভেরি ডিপ ডিপ্রেশন। হ্যাঁ, কিংবা যদি দেখা যাচ্ছে কোনো ক্লাসে খারাপ করতে থাকে, তখন এই অ্যাডভাইজার ইজ দ্য পারসন হু উইল অ্যাকচুয়ালি গাইড অথবা মেন্টাল একটা সাপোর্ট দেবে আর কি, অথবা একটা ইমোশনাল সাপোর্ট যেটা বলা হয়, যে সে তার কথা শুনবে, তার কথা মানে তাকে বোঝাবে আর কি যে কি করা যায়, এবং তাকে গাইড করার জন্য
this person is very or has to be very active. A advisor is also going to provide critical feedback to the student। আমি এটা বলতেছি এখানে critical feedback মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে কোনো রাইটিং এর সময় কিংবা কোনো রিসার্চের ক্ষেত্রে স্টুডেন্ট হয়তো বা দেখা যাচ্ছে যে ভুল করতেছে কিংবা ঠিক মতো লেখা হচ্ছে না, এই অ্যাডভাইজারের কাজ তখন হচ্ছে যে তাকে ঠিক মতো ক্রিটিসাইজ করা। এবং এটা স্টুডেন্টকে এটা বুঝতে হবে আর কি যে অ্যাডভাইজারটা হচ্ছে যে এগুলো করতেছে, যে কমেন্টস গুলো দেওয়া হচ্ছে কোনো পেপারে কিংবা কোনো কিছু, এগুলো আসলে ইটস পার্ট অফ হিজ ডিউটি, এক নম্বর। এবং এইটা আসলে ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক, তাই না? আমরা যখন কোনো পেপার সাবমিট করি আর কি ফর পাবলিকেশন, তখন যে রিভিউয়ারদের কাছ থেকে যে ফিডব্যাক গুলো পাওয়া হয় আর কি, সেগুলো কিন্তু আসলে পেপারের কোয়ালিটিটা অনেক ইমপ্রুভ করে আর কি আলটিমেটলি। দেখা যাচ্ছে যে পেপারটা আমি যখন সাবমিট করছি প্রথমে পাবলিকেশনের জন্য, তখন যে ভার্সনটা এবং যখন আলটিমেটলি পাবলিশ হয়েছে সে পেপারটা ইজ অলমোস্ট লাইক 30% 40% ডিফারেন্ট। কিন্তু সেই ডিফারেন্সটা ইজ অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট ডিফারেন্ট। ইটস নট লাইক যে রিভিউয়ারের কাছ থেকে কমেন্টস গুলো নিয়ে আমি পেপারটা আরো কোয়ালিটি খারাপ করে ফেললাম, তা কিন্তু না। সো স্টুডেন্টকে এটা বুঝতে হবে যে অ্যাডভাইজার যে কমেন্টস গুলো দিচ্ছে আর কি, সেইগুলো ক্রিটিক্যালি অ্যাড্রেস না করলে ইটস অ্যাকচুয়ালি ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে রাইট অ্যাডভাইজার ক্যান অ্যাকচুয়ালি এফেক্ট দ্য কোয়ালিটি অফ দ্য রিসার্চ। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ আমরা ঠিকই ডিগ্রি পাচ্ছি, বাট ডিগ্রি পিছনে কিংবা দেখা যাচ্ছে যে মেথোলজিক্যাল কোনো ভুল আছে, কিংবা দেখা যাচ্ছে যে বিকজ দ্য অ্যাডভাইজার ইজ নট ভেরি প্রফেশন্ট, দেখা যাচ্ছে যে লেখাতে কোনো অনেক মিস্টেক আছে, কিংবা দেখা যাচ্ছে যে উনি আদৌ পড়ে নাই, হয়তো বা কাজটা জাস্ট এমনি মানে কুইকলি ব্রাউজ করে চলে গেছে। একটা দেখা যাচ্ছে যে আমাদের অনেক মানে স্পেলিং মিস্টেক্স, গ্রামাটিক্যাল মিস্টেক্স অনেক কিছু থাকতে পারে আর কি। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ ওয়ার্ক। এখন দেখা যাচ্ছে অনেক সময় ইন দ্য ফিউচার লেটস সে কেউ একজন যদি আপনাদের কাজটা পড়তে চায়, কেউ ডিসার্টেশন অথবা মাস্টার্স থিসিস যদি কেউ পড়তে চায়, দেখা যাচ্ছে যে তার মধ্যে ভুল করে দেন অ্যাকচুয়ালি ইট গোস এগেইনস্ট দ্য স্টুডেন্ট রেপুটেশন, এবং অলসো অ্যাডভাইজার রেপুটেশনটাও খারাপ হয় সেই ক্ষেত্রে। সো দ্য রাইট অ্যাডভাইজার মানে মেকিং শিওর যে উনি আসলে ঠিকমতো কাজগুলো করবেন, আসলে ঠিকমতো গাইড করবেন, অ্যাকচুয়ালি স্পেন্ড দ্য টাইম আর কি সেই ক্ষেত্রে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাডভাইজারের কারেকশন এবং ফিডব্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট আর কি, বিশেষ করে ডিসার্টেশনের ক্ষেত্রে। Also, um, there's a lot of actually এটা অনেকে বলে না, but there's also internal politics হয়তো অনেক সময় থাকতে পারে, যেটা অ্যাডভাইজাররা বুঝবে বাট স্টুডেন্টরা জানে না। এবং সেই পলিটিক্যাল সিচুয়েশন গুলো কিন্তু গাইড করার জন্য একটা রাইট অ্যাডভাইজার চুজ করা দরকার, কিংবা চুজ করা ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। অলসো এই অ্যাডভাইজারটা ডিপেন্ডিং অন তার রেপুটেশন, ডিপেন্ডিং অন তার কোয়ালিটি অফ ওয়ার্ক, ডিপেন্ডিং অন তার মানে পাবলিকেশন রেকর্ডস এবং তার ক্যারিয়ারের নিজের রেকর্ডের উপরে, it can open your future career opportunities as well. হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেকে চাকরি বাকরির ক্ষেত্রে একটা চিঠিতে, একটা রেফারেন্স লেটারে শর্ট হলেও that can stand a long way, that can go a long way to help you get the right job or right faculty position and so on. So saying this, all of these things, যদি কোনো কারণে কারোর সাথে যদি মিসম্যাচ হয়ে যায় আর কি, অ্যাডভাইজার এবং অ্যাডভাইজার রিলেশনশিপ যদি কোনো মিসম্যাচ হয় আর কি, তাহলে এখানে অনেক কিছু সমস্যা হতে পারে। এক নম্বর হচ্ছে যে প্রথমত একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, দেখা যাচ্ছে অ্যাডভাইজার যে ধরনের কাজ চাচ্ছে স্টুডেন্ট সে ধরনের কাজ পাচ্ছে না কিংবা প্রডিউস করতে পারতেছে না, এক নম্বর। দুই নম্বর দেখা যাচ্ছে যে আনপ্রোডাক্টিভ ওয়ার্ক এনভায়রনমেন্ট, মানে হচ্ছে আমি যে কাজটা প্রডিউস করতে চাচ্ছি সেটা সেখান থেকে আসলে কোনো কিছু ঠিক মতো বের হচ্ছে না, কিংবা হলেও দেখা যাচ্ছে অনেক স্লো। হ্যাঁ, যে কাজটা দেখা যাচ্ছে যে হয়তো 3 মাসে করা যায় সেটা দেখা যাচ্ছে 1 বছর লেগে যাচ্ছে করতে। এবং দেখা যাচ্ছে যে সেইটা আলটিমেটলি অল অফ দিস থিংস অ্যাডস আপ, এবং দেখা যাচ্ছে আলটিমেটলি ডিগ্রি শেষ করতে স্টুডেন্টের বহু বছর কিংবা বহু সময় লেগে যাচ্ছে এই ক্ষেত্রে। সো এখন আমরা তাহলে এখন মানে একটা করার সময় আমরা কি জিনিস আমাদের দেখা দরকার আর কি? ওয়েল, some of the things to consider. হ্যাঁ, এখানে একটা নম্বর হচ্ছে যে রিসার্চ ইন্টারেস্ট। দিস ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আমি বলবো আর কি, রিসার্চ ইন্টারেস্টটা। এবং রিসার্চ ইন্টারেস্টটা এমন না যে ফ্যাকাল্টি রিসার্চ ইন্টারেস্টটা কি, এটা না, কিন্তু এটা হচ্ছে যে স্টুডেন্ট রিসার্চ ইন্টারেস্টটা কি। আমার যদি ইন্টারেস্ট থাকে, যাচ্ছে আমার হচ্ছে জিওগ্রাফি ফিল্ডে, যারা মানে গত সপ্তাহে আমাকে আমি বলছি আর কি, যেটা আমার ইন্টারেস্ট জিওগ্রাফিতে। এখন আমি যদি মনে করি যে না, আমি মোর স্পেসিফিকলি আমি কাজ করি ন্যাচারাল ডিজাস্টারের উপরে। হ্যাঁ, এখন বাংলাদেশে বন্যা হচ্ছে, আমি প্রবাবলি এটা নেটের গ্রান্ট লিখবো কিংবা কোনো কিছু। সো আমি কাজ হচ্ছে এইটা আমার ইন্টারেস্ট। এখন
যদি কোনো স্টুডেন্ট তার ইন্টারেস্ট যদি হয় দেখা যাচ্ছে যে পলিটিক্যাল জিওগ্রাফি, মানে এখন বাংলাদেশের গভর্নমেন্টের কি সিচুয়েশন আছে কিংবা বাংলাদেশে এখন কি হতে পারে কিংবা কি হয়েছে আর কি এবং তার ইমপ্লিকেশনস কি ইন দ্য সোশিও ইকোনমিক কন্ডিশনস, যদি কেউ এই ধরনের রিসার্চ করতে চায় আর কি, এবং সে আমার কাছে প্রপোজাল লেখে যে স্যার আমি আপনার সাথে কাজ করবো কিংবা আপনার সাথে আমি কাজ করতে চাচ্ছি, এটা আমার টপিক হতে পারে, অবভিয়াসলি আমি তাকে নিব না, বিকজ আমার সেই ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমার সেই ধরনের কোনো ইন্টারেস্ট নাই, আমার সেই ধরনের কোনো রিসার্চ কোয়ালিফিকেশন নাই বলতে গেলে। সো আমি তাকে গাইড করতে গেলে আমি মোটামুটি আমি আমি মানে আই এম নট গোনা বি দ্য মোস্ট এফেক্টিভ রিসার্চার ইন দ্যাট কেস। হ্যাঁ, যতই আমার ফান্ডিং থাকুক না কেন, যতই আমার রেপুটেশন থাকুক না কেন, এনিথিং, আমার দ্যাট ডাজ নট ম্যাটার। হ্যাঁ, সো রিসার্চ ইন্টারেস্ট ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট factor in choosing the right faculty member, right advisor. আরেকটা জিনিস হচ্ছে যে অ্যাডভাইজার রেপুটেশন এবং ক্যারিয়ার হিস্ট্রিটা কেমন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে অনেকে প্রথম দিকে কাজ করছে ভালো, বাট ইদানিং লাইকলি হি ইজ জাস্ট নট আনপ্রোডাক্টিভ, নট প্রোডাক্টিভ, ভেরি ভেরি আনপ্রোডাক্টিভ বলতে গেলে। হ্যাঁ, আমি এরকম লোক চাবো না কাজ করতে তার সাথে। হ্যাঁ, আমি চাচ্ছি একজন কিংবা আমি চাবো একজন যে হচ্ছে যে প্রথম দিকেও রেপুটেশন ভালো ছিল এবং এখনো রেপুটেশন আছে 1 নম্বর, এবং তারা প্রথম দিকে যেরকম প্রোডাক্টিভিটি ছিল বা প্রথম দিকে আমরা যখন তারা গ্রাজুয়েট স্টুডেন্ট ছিল অথবা যখন তারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে ছিল, তাদের যেরকম প্রোডাক্টিভ ছিল কিংবা প্রোডাক্টিভিটি ছিল, তারা এখনো সেই ধরনের প্রোডাক্টিভিটি দিয়ে কাজ করতেছে আর কি। হ্যাঁ, এরকম না হলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি আহ বহু কাজ হয়তো শুরু করা যাবে কিন্তু শেষ করা হয় না আর কি, এরকম। থার্ড ফ্যাক্টর আমি যেটা মনে করি আর কি, যে কমিউনিকেশন রেসপন্সিভনেস কেমন। এবং এটা বোঝা যায় যে আমি যখন কোনো ইমেল লিখবো প্রথমে যে আমি আপনার সাথে কাজ করতে চাচ্ছি আর কি, সেই ফ্যাকাল্টিটা কত কুইকলি রেসপন্ড করে। অনেকে দেখা যাচ্ছে যে উইদিন হয়তো সেম ডেতে, অথবা দেখা যাচ্ছে মানে কয়েক ঘন্টার মধ্যে, অথবা দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে যে, হ্যাঁ এখন 1 সপ্তাহ পরে যে ইটস ওকে, যদি দেখা যাচ্ছে ভেকেশন টাইমের সাথে আমি ইমেল করি কিংবা আমি নিজের রেসপন্স বলে যে ঠিক আছে আমি সরি যে আমার ডিলে হয়েছে, তারপর আমি সিক ছিলাম অথবা আমি আউট অফ টাউন ছিলাম অথবা কোনো কিছু, দ্যাটস ওকে। হ্যাঁ, কিন্তু কোনো কারণ ছাড়া যদি সেই ফ্যাকাল্টি মেম্বারটা 1 সপ্তাহ পরে কিংবা 1.5 সপ্তাহ পরে ইমেল করে আর কি, দ্যাট মিনস যে উনি এত ব্যস্ত যে ওনার আসলে এ করার টাইমটা মানে কমিউনিকেশন তেমন একটা উনি করেন না আর কি। হ্যাঁ, সো উনি তেমন একটা রেসপন্সিভ মানে রেসপন্স তেমন একটা ভালোভাবে দেন না আর কি। এন্ড এটা আসলে খুবই ক্রিটিক্যাল, তার কারণ দেখা যাচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্টদের অনেক সময় অনেক সমস্যা থাকে আর কি, যেগুলো খুবই কম সময়ের মধ্যে রেসপন্ড করতে হয় আর কি। জাস্ট টু গিভ ইউ কুইক এক্সাম্পল আর কি, আমার একটা স্টুডেন্টের এই কয়েকদিন আগে মানে তার ইমার্জেন্সি একটা কাজের দরকার ছিল, এবং সেটা দেখা যাচ্ছে যে সে আমার কাছে একটা কুইকলি ফোন করে আমি তার সাথে কাজটা করে দিচ্ছি মেবি 2 ঘন্টার মধ্যে। যদি সেটা সে সেদিনের মধ্যে না করতে পারতো তাহলে একটা বিশাল বড় সমস্যা হয়ে যেত তার আর কি। হ্যাঁ, তো এই ধরনের জিনিস যেগুলো আছে আর কি, যে মিস্টার রিয়াজউদ্দিন, ক্যান ইউ, জানি না আপনার এই কেন আচ্ছা স্লাইড কি স্টপ হয়ে গেছে, আমি জানি না কি হলো আর কি। না, না স্যার, স্লাইডটা আছে, এখন দেখা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে, আচ্ছা। তখন আমি একটা মেসেজ করলাম যে আমি আর প্রেজেন্ট করতেছি না আর কি, বাট এনিওয়ে ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এখন এইটি হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম আর কি, যে কমিউনিকেশন রেসপন্সিভনেস ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। আরেকটা জিনিস হচ্ছে, 4 নম্বর জিনিস হচ্ছে যে ওনাদের রেকর্ড উইথ প্রিভিয়াস স্টুডেন্টস, ওনারা যারা রিসেন্টলি গ্রাজুয়েট করছে আর কি, তাদের কেমন টাইম লাগছে, তাদের কি 4 বছর 5 বছর পর পিএইচডি নাকি মানে আরো বেশি সময়, আরো বেশি সময়। হ্যাঁ, এই যদি আরো বেশি সময় হয় বলতে গেলে দেখা যাচ্ছে 8-9 বছর লেগে যাচ্ছে, রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন। হ্যাঁ, এটা কি জন্য 8-9 বছর লাগছে দ্যাটস নট দ্য ইস্যু। যদি দেখা যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের মোটামুটি লম্বা সময় লাগতেছে আর কি, then you don't want to work with that person. You want PhD, the average PhD time should be between 3 to 5 years. হ্যাঁ, এর থেকে বেশি যদি কারোর লাগে তাহলে বুঝতে হবে যে something is wrong. হ্যাঁ, and you don't want to spend more than that as well. তার কারণ পিএইচডিটা ইজ জাস্ট এ স্টেপিং স্টোন। এটা শেষ করার পরে you open up your career. হ্যাঁ, it is just একটা extra training
যেটা ইউ গেট সার্টিফিকেশন যে না আমি এখন রিসার্চের ফিল্ডে কিংবা আমি এখন রিসার্চ করতে পারি, আমার এটা এখন আমার সাবজেক্ট, এটা আমার স্পেশালিটি, আমি এই বিষয়ে আমি এখন একজন একজন এক্সপার্ট আর কি বলতে গেলে। হ্যাঁ, ইটস জাস্ট এ ডিগ্রি দ্যাট অ্যালাউস ইউ অর রেকগনাইজেস ইউ যে ইউ আর দ্য এক্সপার্ট ইন ইউর ফিল্ড। হ্যাঁ, এর থেকে আর বেশি কিন্তু না। ইউ ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড 20 বছর, 30 বছর, 10 বছর, 15 বছর and get like যে আমি একটা খুব একটা নোবেল প্রাইজ উইনিং রিসার্চ করবো, সো আমি let me take my time পিএইচডি তে। No, that's not what it should be. হ্যাঁ, পিএইচডি শেষ করার পরে then you can spend the rest of your career doing whatever you want to. But এই ক্ষেত্রে এখানে পিএইচডি you just want to get done as quickly as possible. এই একটা জিনিস। And also reflect on your long-term career goals. আপনাদের long-term career বলতে কি? এখানে কি একাডেমিতে যাওয়া নাকি ইন্ডাস্ট্রিতে যাওয়া নাকি হচ্ছে যে প্রাইভেট বিজনেস করা? Like what exactly is your long-term goal? সেই long-term গোলের উপরে ভিত্তি করে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাডভাইজার চুজ করা বেশ ইয়ে থাকে আর কি। এখন দেখা যাচ্ছে অনেক অ্যাডভাইজার আছে কিংবা অনেক ফ্যাকাল্টি আছে যারা দিস একাডেমিক প্রফেশন আর কি আসলেই তাদের একটা সাইড বিজনেস। দেখা যাচ্ছে একটা মেইন একটা কোনো একটা বিজনেস আছে কিংবা কোনো একটা কোম্পানি সিইও কিংবা কোনো কিছু, তারা জাস্ট এটা ফ্যাকাল্টি পজিশনটা ধরে রাখছে বিকজ অফ প্রেস্টিজ, অথবা দেখা যাচ্ছে কোনো একটা মানে অনার অথবা সামথিং, অথবা দে জাস্ট ওয়ান্ট টু ইন্টারঅ্যাক্ট উইথ স্টুডেন্টস আর কি এরকম। হ্যাঁ, যদি কারোর ইন্টারেস্ট হয় যে না আমি আসলে লং টার্ম ক্যারিয়ার গোল হচ্ছে আমার আমি ইন্ডাস্ট্রিতে যাব কিংবা আমি একটা ওন প্রাইভেট কোম্পানি খুলবো আর কি, then you want to look for those kind of people who have that kind of interest, তাই না? তো এটা একটা জিনিস। সো মুভিং অন, হোয়াট টু অ্যাভয়েড, তাই না? সো আমি যখন যদি ওগুলো যদি আমার মানে আমি কি ধরনের মানুষ খুঁজতেছি তারপরে করে আমি কি ধরনের জিনিস অ্যাভয়েড করা উচিত। নাম্বার ওয়ান ইজ মিসঅ্যালাইন্ড রিসার্চ ইন্টারেস্ট। যেটা হচ্ছে আমি প্রথমে বলছি আর কি, যদি রিসার্চ ইন্টারেস্ট সবচেয়ে বেশি হয় আর কি ইম্পর্টেন্ট হয়, then you don't want to look for somebody who's completely not in your field. হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমি যদি আমার এক্সাম্পলটা আবার বলি আর কি, যদি আমার ফিল্ড অফ স্টাডি ডিজাস্টার, ন্যাচারাল হ্যাজার্ডস এবং সো অন, হ্যাঁ, আমি এই লাইনের উপর কাজ করবো এবং আমি ছাত্র নিবো এই লাইনের উপরে যারা এই ধরনের কাজ করতেছে আর কি। তারা যদি অন্য কোনো ফিল্ডে আসে, হ্যাঁ হয়তো বা শুনে বলতে পারে স্যার আপনি বাংলাদেশে, আমি বাংলাদেশি, প্লিজ স্যার আমাকে নেন। হ্যাঁ, হয়তো আমি তাকে ওকে ঠিক আছে মানে মানবিক ক্ষেত্রে আমি তাকে নিতে পারি আর কি, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যে তার সাথে আমার ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, কিংবা আমি তাকে দিয়ে আমি যারা বলি যে আমি যেটা চাচ্ছি কিংবা সে যে ধরনের কাজ করতে যাচ্ছে আমি হয়তো সেটা বুঝতেছি না আরকি এরকম। হ্যাঁ, সো এটা অনেক সময় হয় কিন্তু আরকি আসলে। এটা কিন্তু একটা খুবই সিরিয়াস কনসার্ন যে অ্যাডভাইজার এবং স্টুডেন্ট দেখা যাচ্ছে যে এত বেশি ডিসট্যান্স আরকি, এত বেশি মিসম্যাচ হয়ে গেছে যে স্টুডেন্ট কি করতে চাচ্ছে সেটা ফ্যাকাল্টিও বুঝতেছে না। আর ফ্যাকাল্টি কি চাচ্ছে সেটা স্টুডেন্টও বুঝতেছে না আরকি। এবং এই ক্ষেত্রে কিংবা স্টুডেন্টের যে মানে ফ্যাকাল্টির যে এক্সপেকটেশন আরকি যে আমি একজন স্টুডেন্টের কাছ থেকে আমি এই রিসার্চটা করতে যাচ্ছি, সে এটাকে আমি প্রডিউস করতেছে না। কিংবা দেখা যাচ্ছে স্টুডেন্ট বুঝতেছে না যে এক্স্যাক্টলি হাউ টু গেট ইট ডান। হ্যাঁ, ফর হোয়াট এভার রিজন। ইট কুড বি বিকজ তার হয়তো সেই ধরনের টেকনিক্যাল স্কিলস নাই। অথবা তার দেখা যাচ্ছে যে সে জানে না কিভাবে কাজ করতেছে আরকি এখানে। সে আসলে তার ব্যাকগ্রাউন্ড কোনো নাই আরকি। আম আ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না তেমন একটা। অথবা সে রিসার্চার হিসেবে আগে কোনো ধরনের রিসার্চ করে না আরকি। সো অল অফ দিস থিংস ডু অ্যাড আপ। হ্যাঁ, সো মেক সিউর যে অ্যাডভাইজারটাকে নক করা হচ্ছে সেই অ্যাডভাইজারটা আসলেই aligns with your research interest. এই একটা জিনিস। Also avoid people with poor communication skills. হ্যাঁ, by poor communication skills আমি যেটা বলতে চাচ্ছি এখানে যে ইংলিশ তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না মানে দেখা যাচ্ছে যে তারা ইংলিশ হয়তো বা তারা লেখা ভালো না, অথবা দেখা যাচ্ছে যে তারা কি বলছে এটা বাই দ্য ওয়ে ইটস নট অনলি রিটেন ইংলিশ বাট অলসো ভার্বাল ইংলিশ অ্যাজ ওয়েল। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ফ্যাকাল্টি কি বলতেছে সেটা আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ, because of their accent, because of their English ল্যাঙ্গুয়েজ স্কিলস। হ্যাঁ, আমার ইন মাই পার্সোনাল লাইফ আর কি, আমার একজন অস্ট্রেলিয়া আমার কমিটি মেম্বার ছিল একজন অস্ট্রেলিয়ান। হ্যাঁ, আমি যখন পিএইচডি করি আরকি তখন। আহ হি ইজ ভেরি রেপুটেবল ইন হিজ ফিল্ড এবং উনি আমার কমিটি মেম্বার ছিল। তো ওনার সাথে আমার মিটিং হতো আরকি। মিটিং হওয়ার পরে দেখা যাচ্ছে ১ ঘন্টা ধরে কিংবা ০.৫ ঘন্টা ধরে মিটিং হতো এবং মিটিং এর পরে দেখা যাচ্ছে যে আমি আম আম জাস্ট টু মেক সিউর যে উনি কি বলতেছে আমি সেটা বুঝছি নাকি। আমি যেটা করতাম আরকি মিটিং এর পরে আমি একটা মানে মিনিট লিখতাম আরকি মিটিং গুলো। এবং সেটা উনাকে ইমেইল করতাম আরকি যে আজকে আমাদের ডিসকাশনের পরে is this what we are talking about? Is this what you're actually just to see make sure that আমরা একই মানে একই জিনিস বুঝতেছি আরকি। এবং দেখা যাচ্ছে যে কোনো সময় তো বলতেন না আমি তো এইটা বলছিলাম তুমি এটা লিখছো কেন আরকি।
and vice versa। তার কারণ হচ্ছে যে ওনার সাথে ওনার ইংলিশ অ্যাকসেন্ট এত বেশি স্ট্রং যেটা আমার বুঝতে অনেক সময় মানে আমার জন্য ডিফিকাল্ট হতো আরকি। হ্যাঁ, এবং এটা দেখা যাচ্ছে যে হয়তোবা আম আ ইস্ট এশিয়ান ফ্যাকাল্টি মেম্বার কিংবা দেখা যাচ্ছে যে মিডল ইস্টার্ন এর জন্য হতে পারে আরকি। অনেক সময় দেখা যাচ্ছে সাউথ আমেরিকানদের জন্য হতে পারে আরকি। সো এইগুলো এটা কোনো খারাপ কোনো কিছু না। বাট মেক সিউর যে যদি এই ধরনের কেউ অ্যাডভাইজার হয়, দেন উই হ্যাভ টু মেক সিউর যে উনি যেটা বলতেছেন এবং আপনারা যেটা বুঝতেছেন আরকি এন্ড ভাইস ভার্সা ইস দ্য সেম। হ্যাঁ, তা না হলে এটা দেখা যাচ্ছে যে এটা অনেক সময় সমস্যা হতে পারে আরকি। Avoid any faculty member that does not have any kind of availability. হ্যাঁ, যেটা আমি আগেই বলছি যে ফ্যাকাল্টি মেম্বার অথবা অ্যাডভাইজার এমন হওয়া উচিত যে ঠিকমতো রেসপন্স করবে ১ নম্বর। এবং শুধু তাই না রেসপন্স করবে তা না, বাট অলসো ফিজিক্যালি দেখা করার জন্য উনি থাকবেন আরকি। হ্যাঁ, সো দেখা যাচ্ছে উনার সাথে আমি যদি মিটিং করতে চাই কালকে উনি ল্যাবে আসবেন কিংবা অফিসে আসবেন এবং তার সাথে আমি টাইম পাবো আরকি দেখা করার জন্য। অথবা যদি আমি এট লিস্ট নাও ফিজিক্যালি না হোক এট লিস্ট অনলাইনে হ্যাঁ, MS Teams অথবা Google Meet অথবা কোনো কিছুতে ওনার সাথে দেখা করা যায়। এই ধরনের একটা থাকা দরকার আরকি। আম আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয় আরকি যে নেগেটিভ রেপুটেশন অ্যামং দ্য স্টুডেন্টস। হ্যাঁ, এবং নেগেটিভ রেপুটেশন মানে বলতে গেলে যে আগে যারা গ্র্যাজুয়েশন করছে কিংবা যদি কোনো ওই ল্যাবের কারোর সাথে যদি কোনো ধরনের ফিডব্যাক পাওয়া যায় কোনোভাবে, তাহলে তাদের কি ইমপ্রেশন এই অ্যাডভাইজারকে নিয়ে? হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে ইনক্লুডিং মাই ওন আ ফ্রেন্ডস আরকি যারা দেখা যাচ্ছে তাদের অ্যাডভাইজার নিয়ে এত বেশি তারা আপসেট যে তারা যাকেই দেখে আরকি কিংবা যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট হয় ওই অ্যাডভাইজারের জন্যে তাকে বলে যে প্লিজ ডোন্ট চুজ হিম অর হার। হ্যাঁ, তার কারণ সে এত বেশি ডিফিকাল্ট অথবা সে এত বেশি আম আ অ্যানোয়িং অথবা সে এত বেশি খাটায়, এত বেশি কাজ করায় যে it's basically very difficult to work with her or him. আরেকটা জিনিস হচ্ছে যে unclear expectations or goals অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যাকাল্টি যা চাচ্ছে উনার কি গোল, উনার কি আম মানে কি চায় আরকি একজন স্টুডেন্টের কাছ থেকে এইটা কিন্তু আ আ মানে খুবই ক্রিটিক্যাল আরকি। এটা খুবই ইম্পোর্টেন্ট আরকি। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্যাকাল্টি শুধু চায় মানে স্টুডেন্ট তো মনে করতে পারে যে আমার কাজ হচ্ছে খালি আমি ২০ ঘন্টা ল্যাবে কাজ করব দ্যাটস ইট। বাট ফ্যাকাল্টিও তোমার মনে করতে পারে কিংবা অ্যাডভাইজার তো মনে করতে পারে যে না এই স্টুডেন্ট দিয়ে আমি খাতা গ্রেড করাবো, এই স্টুডেন্ট দিয়ে আমি আমার লেকচার প্রেজেন্টেশন তৈরি করাবো, এই স্টুডেন্ট দিয়ে আমি হচ্ছে আমার স্টুডেন্টদের কাছ থেকে অন্যান্য আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি কাজ করাবো। আমি এদের কাছে রিসার্চও করাবো, আমার পেপার পাবলিকেশনও করাবো, আমার প্রপোজালও লেখাবো। All of those things that goes with a good research team একজন স্টুডেন্ট দিয়ে আমি এগুলো সবকিছু করাবো আরকি। বেসিক্যালি I'm going to treat that person as my slave অথবা পার্সোনাল সেক্রেটারি। হ্যাঁ, যদি এই ধরনের একটা আনএক্সপেকটেশন এর মিসম্যাচ হয় আরকি, তখন কিন্তু অনেক ধরনের সমস্যা হতে পারে আরকি। এবং এটা আগের থেকে অ্যাড্রেস করা ভালো আরকি। হ্যাঁ? সো আম এই একটা জিনিস। আ মাইক্রো ম্যানেজমেন্ট অর ল্যাক অফ ইন্ডিপেন্ডেন্স এটা আমি দুটোই আ মানে মাইক্রো ম্যানেজমেন্ট বলতে গেলে দেখা যাচ্ছে যে অ্যাডভাইজার একদম সমস্ত রিসার্চ এর সবকিছু আরকি খুবই খুঁটিনাটি সবকিছু এডভাইস করে আরকি। হ্যাঁ, এটাও যেমন যেমন আমার কাছে মনে হয় ইট ইস টু মাচ। আবার একদম কমপ্লিটলি রিল্যাক্সড যে আমি কোন কিছুই বললাম না, স্টুডেন্টের মতো সে কাজ করতেছে আরকি। আম মানে সে আ চলে যাবে আরকি মানে জাস্ট লেট হিম এনজয় দ্য টাইম আরকি। এটাও আমার কাছে মনে হয় খুবই ডিফিকাল্ট অথবা খুবই স্যাড আরকি। আমার কাছে মনে হয় যে পারফেক্ট অ্যাডভাইজার এমন একজন মানুষ হবে আরকি যে আমাকে একদম মানে আমি কখন আসবো, কখন ঘুম থেকে উঠবো, কখন কি কাজ করব এটাও বলবে না। আবার আমি যদি কোন সময় স্লো হয়ে পড়ি আরকি তাহলে উনি আমাকে পুশ করবে কাজটা আগানোর জন্য। সো দেয়ার হ্যাজ টু বি a ব্যালেন্স আরকি এটা। এটা এমন না যে একদম সমস্ত সবকিছু উনি আমাকে দেখবেন আবার একদম দেখবেনই না। কমপ্লিটলি I have my own complete independence অথবা complete freedom এরকমও না। Right? So it has to be somewhere in the middle to balance it out. And then finally, the last one, যে ethical concerns এবং ethical concern যেটা বলতে হয় এখানে হয়তোবা দেখা যাচ্ছে প্রফেশনাল ক্যারিয়ার কনসার্ন হতে পারে, পার্সোনাল ethical concerns হতে পারে। দেখা যাচ্ছে কোন ধরনের রেপুটেশন আছে কিনা ফ্যাকাল্টির কোন unethical কোন কিছু কাজ করার জন্যে। অনেক সময় দেখা যাচ্ছে যে তারা এবং এটা শুধু যে মানে আ পার্সোনাল বিহেভিয়ার তা কিন্তু না। এটা হচ্ছে একাডেমিক বিহেভিয়ার হতে পারে আরকি। দেখা যাচ্ছে তার কোন প্লেজারিজম এর জন্য উনি আগে ওয়ার্নিং দেওয়া হয়েছে উনাকে। অথবা দেখা যাচ্ছে যে হি ইস ব্ল্যাকলিস্টেড ফ্রম পাবলিকেশনস অথবা দেখা যাচ্ছে উনি falsify করছে কোন ধরনের ডাটা আরকি। হ্যাঁ, so any of these things can be can be difficult to handle for the student.
হ্যাঁ, তো এইগুলো একটু খেয়াল করা আমার কাছে মনে হয় জরুরি আর কি এই ক্ষেত্রে। অলরাইট, সো এখন প্রশ্ন হচ্ছে তাহলে যারা ফ্রেশ গ্রাজুয়েট স্টুডেন্ট অথবা যারা প্রসপেক্টিভ গ্রাজুয়েট স্টুডেন্টস তারা কিভাবে ফ্যাকাল্টি মেম্বারকে সার্চ করবে আর কি, অথবা চুজ করবে, রাইট? সো হুইচ ইজ দ্য মোরাল অফ আওয়ার টুডেস প্রেজেন্টেশন। এখানে আমার কাছে দুটো মেথড আছে আর কি আসলে। হ্যাঁ, প্রথম মেথডটা হচ্ছে যে পিওরলি বেসড অন ইয়োর, এবং যেটা আমি মনে করি যে এটা মোর প্রপার ওয়ে অফ চুজিং ইয়োর অ্যাডভাইজার। হ্যাঁ, এক নম্বর হচ্ছে যে আম, প্রথমত মানে কয়েকটা স্টেপ আমি বলবো, এভাবে দেখা দিব আর কি কিভাবে করতে হয় আর কি। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ টু ডিসাইড ইয়োর রিসার্চ ইন্টারেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে যে স্পেসিফিকলি কোনো ধরনের সার্চ করা কোনো কিছু আগেই বোঝা ভালো আর কি যে মানে স্পেসিফিকলি রিসার্চ ইন্টারেস্টটা কি। হ্যাঁ, রিসার্চ ইন্টারেস্টটা যেটা দিয়ে আমি ন্যারো ডাউন করতে পারি আর কি, তাহলে আমি সেই সাবজেক্টের উপরে আমি আর্টিকেল খুঁজবো, এবং আমি বহু পড়াশোনা করতে হবে আমার ওই সাবজেক্টের উপরে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে যে, এবং আমি অনেকগুলো ভেন্যু আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আর কি, যেমন ধরেন সায়েন্স ডিরেক্ট, অথবা এমডিপিআই পাবলিশার যারা আছে, অথবা যারা ধরেন যারা আম, মানে পাবলিশার যারা 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 জার্নাল পাবলিশ করে আর কি, তাদের ওয়েবসাইটে গেলে টপিক সার্চ করা যায় আর কি সেখানে। এবং সেখানে করার পরে যদি যখন তার লিস্ট গুলো আসবে, তখন দেখতে হবে কোন কোন অথাররা হচ্ছে আমেরিকা থেকে আসে। এবং আমি এখানে বলতেছি আমেরিকার জন্য এটা, বাট ইফ এনিবডি ওয়ান্টস টু গো টু কানাডা অথবা ইউএস অথবা অথবা ইউকে অথবা অস্ট্রেলিয়া কিংবা চায়না অথবা হোয়াটএভার ইট ইজ, হ্যাঁ, এইভাবে কিন্তু দ্য সেম ক্যান বি ডান। হ্যাঁ, সো এখানে আমি জাস্ট ইউএস এর জন্য বলতেছি, বাট এই একই মেথড ক্যান বি অ্যাপ্লাইড অস্ট্রেলিয়ার জন্য, অথবা ইউরোপের কোনো দেশের জন্য, অথবা ইতালির জন্য, এন্ড সো অন। তো এখন এখানে দেওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে যারা যারা ফ্যাকাল্টি ইউএসএ থেকে আসে, হ্যাঁ, আমি তখন তাদেরকে দেখবো সেই ফ্যাকাল্টি গুলোর পার্সোনাল ওয়েবসাইট, তাদের গুগল স্কলার প্রোফাইল, তাদের স্কোপাস প্রোফাইল, অল অফ দোজ থিংস। আমি দেখবো যে তারা কেমন প্রোডাক্টিভ, তাদের ট্রেন্ডটা কি, তারা পাবলিকেশন ট্রেন্ডটা কেমন হচ্ছে, তারা আগে কতখানি ছিল প্রোডাক্টিভ ছিল, এখন কেমন তাদের প্রোডাক্টিভিটি রেট। হ্যাঁ, এইগুলো জিনিস। আমি অলসো তাদের গ্রাজুয়েট স্টুডেন্ট কেমন তারা সেটাও দেখবো আর কি। এবং মোস্ট অফ দ্য টাইম যেটা হয় যে এই ধরনের ইনফরমেশন গুলো তাদের পার্সোনাল ওয়েবসাইটে দেওয়া থাকে আর কি, ও অ্যাটলিস্ট তাদের সিভিতে দেওয়া থাকবে। হ্যাঁ, যে তাদের গ্রাজুয়েট স্টুডেন্ট গুলো কয়জন স্টুডেন্ট গ্রাজুয়েট করছে তাদের আন্ডারে মাস্টার্স অথবা পিএইচডি জন্য, তাদের কতদিন সময় লাগছে, তাদের কতগুলো পাবলিকেশন আছে তাদের দ্বারা, তাদের কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা কি, তারা কি এখন তারা চাকরি করতেছে একাডেমিয়াতে, নাকি তারা ইন্ডাস্ট্রিতে আছে, এন্ড সো অন। And all of you know like different ways. দেখা যাচ্ছে যে কোনো আমি নাম জানি যে এই স্টুডেন্টটা ওনার আন্ডারে মানে গ্রাজুয়েট করছে, তার লিঙ্কডইন প্রোফাইল অথবা তার ফেসবুক দেখে অথবা তার সোশ্যাল মিডিয়া দেখে এখন অনেকে মানে অথবা জাস্ট গুগল সার্চ করে দেখা যেতে পারে যে সেই লোকটা এখন কোথায় কি কাজ করতেছে, তাই না? আরেকটা জিনিস হচ্ছে যে সার্চ নাম্বার অফ স্টুডেন্টস কারেন্টলি সুপারভাইজিং, মানে সেই ফ্যাকাল্টি মেম্বারটা এখন কতজন স্টুডেন্টদেরকে সুপারভাইজ করতেছে আর কি। যদি আমি দেখি যে অনেকগুলো লিস্টে আছে, দেখা যাচ্ছে 9-10 জন, তাহলে আমি ধরে নিতে পারি যে এই লোকটার দ্বারা আমি হয়তো বা পজিটিভ রেসপন্স নাও পেতে পারি। তার কারণ দেখা যাচ্ছে একজন ফ্যাকাল্টির জন্য আহ মানে 6 থেকে 8 জন গ্রাজুয়েট স্টুডেন্ট আই থিঙ্ক ইজ হ্যান্ডফুল। হ্যাঁ, মানে এর থেকে বেশি হলে কোয়ালিটি আই থিঙ্ক ডিটেরিয়েট করে আর কি। হ্যাঁ, তার কারণ হচ্ছে অ্যাডভাইস করতে গেলে শুধু অ্যাডভাইস করলে তো হবে না, অ্যাডভাইস করতে গেলে তাদের পড়াশোনা করতে হবে, তাদের তাদের নিয়ে ডিসকাশন আছে, তাদের লেখাটা পড়তে হবে, তার পেপার লিখতে হবে, তাদের গাইড করতে হবে, সো অন। সো এই যে কতগুলো স্টুডেন্ট এই অ্যাডভাইসটা করতেছে আর কি, দ্যাট ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল ইন মাই ওপিনিয়ন। এবং লাস্ট বাট নট লিস্ট, কনসিডার দেয়ার এজ এবং ন্যাশনালিটি। হ্যাঁ, আমার কাছে মনে হয় দ্য বেস্ট অ্যাডভাইজার হচ্ছে যারা ইয়াং, যারা হচ্ছে আমেরিকান ইন দ্য কেস অফ ইউএস, অথবা ব্রিটিশ হলে ইন দ্য কেস অফ ইউকে, অস্ট্রেলিয়ান মানে নেটিভ আর কি ওই দেশের, এদেরকে চুজ করা আর কি। হ্যাঁ, আমার কাছে মনে হয় তার কারণ এরা ওই ধরনের কালচারটা বোঝে, তারা ওই দেশের কালচার, ওই দেশের এনভায়রনমেন্ট, তারা আর গোয়িং টু বি মোর সাপোর্টিভ দেন সামবডি যারা ওখানে বিদেশি হিসেবে কাজ করতেছে আর কি। হ্যাঁ, তো এই ধরনের এটা আমার কাছে মনে হয় যে এজ এবং ন্যাশনালিটি ইজ এ বিগ বিগ ফ্যাক্টর। আমি এমন জনের সাথে কাজ করব না যারা দেখা যাচ্ছে খুব সিনিয়র হয়ে গেছে। সিনিয়র ফ্যাকাল্টিরা, হ্যাঁ, তাদের রেপুটেশন ভালো হতে পারে, তারা নাম করে ফেলতে পারে ইন দেয়ার ফিল্ড, বাট তাদের সাথে অলসো দে আর গোইং টু বি ভেরি ভেরি বিজি অ্যাজ ওয়েল। দেখা যাচ্ছে তারা এত বেশি ব্যস্ত, তারা আজকে
হয়তোবা তারা সেমিস্টারের মধ্যে হয়তোবা দেখা যাচ্ছে তারা মানে 2 বার কিংবা 3 বার ক্যাম্পাসে আসে। The rest of the time they're just traveling, for conferences অথবা consultations অথবা অন্য কোনো কাজে guest invitations and so on. মানে তাদের রেপুটেশনটা বিশাল বড় আরকি। So they are not available মানে properly time দেওয়ার মতো তাদের মানে টাইমটা হয়তোবা স্টুডেন্ট পাবে না তাদের মাধ্যমে। So let me show you just a quick example আমি এটা কিভাবে করবো আরকি, হ্যাঁ? তো এখানে আমি যদি সায়েন্স ডাইরেক্টর যাই আরকি এবং এটা আমি আমার ফিল্ডে করছি আরকি, বাট somebody else can do it obviously in their field as well. এখানে আমি সায়েন্স ডাইরেক্টরে গেলে আমি যদি এখানে জাস্ট এখানে প্রথমে একটা ফিল্ড থাকে আরকি, সেটা হচ্ছে যে GIS এবং ন্যাচারাল হ্যাজার্ডস আমার যেটা স্পেশালিটি আরকি এখানে। এবং আমি এটা জাস্ট টাইপ ইন করে আমি যদি সার্চ দেই, সার্চ দেওয়ার পরে যেটা আসে হচ্ছে এখানে অনেক লম্বা বিশাল বড় একটা লিস্ট আসবে। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যে এখানে দেওয়ার পরে এখানে অলমোস্ট লাইক 15,824 টা রেজাল্ট আসছে। দ্যাট মিনস এগুলো সবই পেপার আরকি আ আ ফর দ্যা মানে এই ফিল্ডে যতগুলো পেপার পাবলিশ হয়েছে ওই পাবলিশারের আন্ডারে, হ্যাঁ, সো দে আর অল লিস্টেড হিয়ার। এবং আমি চাচ্ছি এমন যেগুলো আরেকটু কম, রাইট? সো আমি 15,000 অবভিয়াসলি আমি 15,000 পেপার গুলো সবগুলো করব না। হ্যাঁ, কিন্তু আমি যেটা করতে পারি আমি যদি একটু আরেকটু নেরো ডাউন করতে পারি বাই দ্য ওয়ে এখানে আমি যদি প্রথমটা চুজ করি, প্রথমে চুজ করে দেখা যাচ্ছে প্রথম পেপারের এটা আসছে এবং এখানে আমি এই প্রফেসরের জাস্ট নাম ক্লিক করে উনি বলে দিচ্ছি যে উনি কোথায় এখন কারেন্টলি আছেন। রাইট? সো উনি দেখা যাচ্ছে এখন ফ্যাকাল্টি এট ITC ইউনিভার্সিটি টুইন নেদারল্যান্ডস। হ্যাঁ, তো আমি যদি আ মানে আ নেদারল্যান্ডে যেতে চাই তাহলে উনি একটা প্রসপেক্টিভ অ্যাডভাইজার আমার হতে পারে আরকি এই ক্ষেত্রে। বাট আমার ইচ্ছা হচ্ছে USA তে যাওয়া। রাইট? সো আমি ইন দিস কেস আমি যেটা করব আমি এটার আরেকটু ন্যারো ডাউন করব। মানে সার্চ ফিল্ডটা আরেকটু ন্যারো ডাউন করব ইন দিস কেস। সো আমি এখানে যেটা বলছি আরকি যেহেতু আমি টেক্সাস থেকে সেটা আমি হচ্ছে GIS and Natural Hazards in Texas. হ্যাঁ, আমি যখন আমি টেক্সাস দিয়ে দিছি দেন ইউ ক্যান সি যে রেজাল্ট কিন্তু এখন অনেক কমে আসছে আরকি। 15,000 থেকে এখানে 1288 চলে আসছে আরকি বেসিক্যালি। তাই না? তো এবং এখানে যেগুলো আমি তখন কিছু টাইটেল পড়বো আরকি যে কোন ধরনের কাজের উপর আমি কাজ করতে চাচ্ছি আরকি। ন্যাচারাল ডিজাস্টার মানে কোন দিকে? আমি কি মডেলিং করতে চাচ্ছি? নাকি আমি হচ্ছে মানে মানুষের বিহেভিয়ার অ্যানালাইসিস করতে চাচ্ছি? নাকি আমি ইকোনমিক ইমপ্যাক্টস এগুলো আরকি মানে the more refined I could get my keyword searching আমার এই লিস্টটা তেমন মোর অ্যালাইন করবে আমার সাথে আরকি ইন দিস কেস। হ্যাঁ, তো এখানে আমি যখন এটা করছি আরকি যে টেক্সাস দিয়ে দিছি আরকি দেন ইট সেজ লাইক এখানে দেখা যাচ্ছে ৪-৫ টা মানে পেপার আসছে এবং আমি যেটা করছি এরপরে আমি ১ম পেপারটাই সার্চ করছি কিংবা চুজ করছি আরকি এখানে। হ্যাঁ, এবং চুজ করার পরে দেখা যাচ্ছে যে এখানে সবার প্রোফাইলে উনি কেউ আছে এখানে কলেজ স্টেশন আছে, কেউ আছে দেখা যাচ্ছে যে অস্টিন আছে এবং সো অন। বাট আমি চাচ্ছি এমন একজন যিনি হচ্ছে একজন ডিপার্টমেন্টের সাথে, রাইট? সো এখানে দেখা যাচ্ছে যে ট্র্যাং লি এবং আ আ জেরল্ড কাইল মোস্ট লাইকলি ইনি হয়তোবা ট্র্যাং লি হয়তোবা গ্র্যাজুয়েট স্টুডেন্ট এবং ইনি হয়তোবা ফ্যাকাল্টি। এবং সো আমি উনাকে চুজ করছি। তো আমি যেকোনো একজনকে চুজ করতে পারি এখানে। তো আমি এই জেরাল্ড কায়োকে চুজ করার পরে আ উনার নামে ক্লিক করলে বাই দ্য ওয়ে এখানে একটা মানে সাইড বার চলে আসে এখানে স্কোপাসে কিংবা ওই সায়েন্স ডিরেক্টর এবং এখানে বলতেছে যে ভিউ অন স্কোপাস, তাই না? এখানে ভিউ অন স্কোপাস মানে উনার পুরো একাডেমিক প্রোফাইলটা তখন স্কোপাসের এতে চলে আসবে আরকি। এবং ওখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে উনার মানে কতগুলো সাইটেশন আছে, কতগুলো পাবলিকেশন আছে এখানে, উনার এইচ ইনডেক্সটা কি, আ সেগুলো সবই এখানে চলে আসতেছে আরকি এখানে। হ্যাঁ, তো বেসড অন দিস পারসনস রেপুটেশন আরকি ৬,১৩৪ টা সাইটেশন দ্যাটস ফেয়ারলি গুড স্পেশালি ইন স্কোপাস। স্কোপাস কিন্তু গুগল স্কলার থেকে সাইটেশন দিক দিয়ে কম আসে আরকি। গুগল স্কলার বেশি আসে সাইটেশনের জন্য। আ সো যদি ৬,০০০ সাইটেশন থাকে আরকি ইন স্কোপাস তাহলে দেখা যাচ্ছে যে উনার গুগল স্কোর হয়তোবা মেবি ক্লোজ টু 10,000 অথবা আরো বেশি হতে পারে উনার গুগল স্কলার প্রোফাইলে। তো সেইটা। এবং পাবলিকেশনের রেকর্ডও হচ্ছে কিনা ভালো। এখানে ১০৬ টা পাবলিকেশন উনার কাছে আছে। আ এবং সাইটেশনের মানে H index ও is fairly high as well. সো ঠিক আছে তাহলে এরকম একজন মানুষের সাথে আমি কাজ করতে পারি আরকি হয়তোবা, রাইট? বিকজ উনার রেপুটেশন ভালো। উনি আমেরিকান, উনি কলেজ স্টেশন টেক্সাস A&M ইউনিভার্সিটিতে বেশ ভালো একটা ইউনিভার্সিটি ইয়ে করছে। সো আমি এখানে পিএইচডি প্রোগ্রাম আছে, I know. So I can actually think about him as a prospective advisor in this case. এরপর আমি obviously আমি তো আর উনার নামটাই গুগল করব। মানে গুগলে করার পর দেখা যাচ্ছে উনার নাম চলে আসছে সেখানে জেরাল্ড কাইল, উনি একজন প্রফেসর টেক্সাস A&M ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ রেঞ্জল্যান্ড ওয়াইল্ড লাইফ এন্ড ফিশারিজ এবং দেখা যাচ্ছে উনার গুগল স্কলার প্রোফাইল আছে এখানে। সো আমি এই দুটোই ক্লিক করে আমি দেখতে পারবো কি, কি আছে না আছে। বাট মোর স্পেসিফিকলি আমি উনার ওয়েবসাইটে যাব পার্সোনালি। হ্যাঁ, পার্সোনালি গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় ওই ডিপার্টমেন্টের ওয়েবসাইটে উনার পার্সোনাল ওয়েবসাইট অথবা উনার আলাদা ওয়েবসাইট থাকতে পারে আরকি।
ইন দিস কেস ওনার আসলে আলাদা ওয়েবসাইট আছে আর কি। হ্যাঁ, তো ওনার এই যে ওয়েবসাইট লিংক দেওয়া আছে এখানে along with ওই ফ্যাকাল্টি সিভি অথবা রেজুমে। আমি সিভিও চুজ করতে মানে দেখতে পারি অথবা ওনার ওয়েবসাইটটা আমি দেখতে পারি আর কি, যেখানে কি কি ধরনের ইনফরমেশন আছে। আম সো আমি ওয়েবসাইটে গেলাম। হ্যাঁ, এবং যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওনার বিভিন্ন ধরনের সেকশন এডুকেশন আছে, কি কি ধরনের পাবলিকেশন আছে সবকিছু। এবং তারপর আমি যেটা দেখতেছি আর কি যে এখানে ওনার থিসিস এন্ড ডিসার্টেশনস মানে এগুলো উনি প্রিভিয়াস সুপারভিশন কাদের আছে, উনি কাদের করছেন। এবং এই লিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি আসলে। এখানে যেটা বলতেছে আর কি যে উনি কতজন পিএইচডি ছাত্র একসাথে সুপারভাইজ করে, রাইট? সো এখানে দেখা যাচ্ছে যে উনি 15 আর কি। সো এখানে হয়তো বা উনি আহ আহ মানে এই স্টুডেন্টকে একসাথে উনি 3টে কিংবা 4টে স্টুডেন্ট উনি রাখছেন আর কি। হ্যাঁ, এবং তারপরে দেখা যাচ্ছে যে এবার আবার কমে গেছে, হয়তো আরো এখানে আছে যারা রিসেন্টলি হয়তো গ্রাজুয়েট করবে অথবা সামথিং। বাট ওভারঅল ইফ ইউ জাস্ট লুক এট এখানে যদি পার পেজে দেখা যাচ্ছে 5 জন করে থাকে, তাহলে এখানে 3 পৃষ্ঠা আছে এখানে। তার মানে উনি মোটামুটি 15 থেকে 20 জন হয়তো বা মোস্ট লাইকলি 15 জন স্টুডেন্ট উনি অলরেডি ওনার আন্ডারে পিএইচডি শেষ করছে আর কি। সো অ্যাডভাইজার হিসেবে উনি তেমন একটা বেশি খারাপ না কিন্তু আর কি ইন দিস কেস। এবং যেহেতু ওনার স্টুডেন্ট এখন মনে হচ্ছে খুব রিসেন্টলি কম, তার মানে হয় বেশ কয়েকজন ছাত্র হয়তো বা তারা এখন ক্লাস করতেছে এন্ড সো অন। সো উনাকে হয়তো বা নক করলে উনি হয়তো স্টুডেন্ট নিবেন আর কি এই ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে যে সো এই এখন যেহেতু আমার ইন্টারেস্ট সাথে ম্যাচ করতেছে, ওনার রেপুটেশন ভালো, ওনার স্টুডেন্টও বেশি আছে। এবং তারপর একটা জিনিস আমি যেটা করতে পারি আর কি যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমি গুগল সার্চ করে দেখতে পারি আর কি তারা এখন কি করতেছে এক্স্যাক্টলি। এবং তাও না, আমি হয়তো তাদের কাজগুলো পড়তে পারি আর কি, কি ধরনের কাজ। এখানে যদি আমি ক্লিক করি একটা এতে, তাহলে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য ডিসার্টেশন আর ওপেন অ্যাক্সেস ডিসার্টেশন এখানে, তাই না? এগুলো আমি ক্লিক করলে আমি ওনাদের পড়তে পারবো যে ওনাদের কি ধরনের কাজ করছে তারা, তাদের ইন্টারেস্টটা কি। এবং দেখা যাচ্ছে যে হয়তো বা আমার সাথে কাজ তাদের ম্যাচ করতেছে নাকি, কিংবা আমার রিসার্চের ইন্টারেস্টের সাথে তাদের রিসার্চ ইন্টারেস্টটা মোটামুটি একই কিনা। হ্যাঁ, যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ একই ধরনের কাজ আমি ইজ ইন্টারেস্টিং অথবা আমি ইন্টারেস্টিং মনে করতেছি আর কি, তাহলে আমি তখন ওই ফ্যাকাল্টিকে আমি নক করে দেখতে পারি অথবা ইমেল করে দেখতে পারি আর কি। হ্যাঁ, সো এটা হচ্ছে প্রথম মেথড আর কি। দ্য সেকেন্ড মেথড যেটা আমি মনে করি যে অলসো কাইন্ড অফ পসিবল, কিন্তু অতটা বেস্ট মেথড না, আর আমার কাছে মনে হয় একটু আম, একটু ডিফিকাল্ট আর কি এটা করা, কিংবা একটু মোর চ্যালেঞ্জিং আর কি এটা করা, এবং টাইম কনসিউমিং অ্যাজ ওয়েল। সেটা হচ্ছে ইউনিভার্সিটির র্যাঙ্কিং হিসেবে এ করা, কিংবা ডিপার্টমেন্ট হিসেবে সার্চ করা আর কি। তো এখন যেটা হয় আর কি, মোস্ট অফ দ্য টাইম এখন অনলাইনে গুগলে কিংবা বিভিন্ন ওয়েবসাইটে আর কি প্রত্যেকটা পিএইচডি গ্রান্টিং অথবা গ্রাজুয়েট স্টাডিজ এর প্রত্যেকটি ডিপার্টমেন্টের একটা ফিল্ডে র্যাঙ্কিং করা থাকে আর কি, যে নাম্বার 1 কোনটা, নাম্বার 2 কোনটা, নাম্বার 3 কোনটা ওই বছরের জন্য। দেখা যাচ্ছে 2024 এ কিংবা 2023 তে যদি সাবজেক্ট খুব পপুলার হয় কিংবা খুব বেশি মানে বিশাল বড় হয় আর কি, তারা ফ্রিকোয়েন্টলি করে। যেমন ধরেন কম্পিউটার সায়েন্স অথবা অথবা কেমিস্ট্রি অথবা ফিজিক্স অথবা বায়োলজি, এই সাবজেক্ট গুলো বিশাল বড় সাবজেক্ট, ভেরি পপুলার সাবজেক্ট। সো এই সাবজেক্ট গুলোতে দেখা যাচ্ছে র্যাঙ্কিং প্রতি বছর হচ্ছে আর কি। যদি কোনো ধরনের যে খুবই আনকমন সাবজেক্ট, যেমন আমাদের জিওগ্রাফিতে হয়তো বা যদি এরকম হয়, তাহলে দেখা যাচ্ছে সেগুলো র্যাঙ্কিং হয়তো বা 5 বছর 10 বছর পর পর করা হয় আর কি। বাট স্টিল you can still use whatever the recent ranking is to do your searching in this case. তো এখন আমি যদি মেথড নাম্বার 2 চুজ করি আর কি, মেথড নাম্বার 2 যেটা আমার এখানে, যে আমি আসলে ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট গুলো আমি র্যাঙ্কিং আগে বের করব, এবং তারপরে র্যাঙ্কিং করার পর আমি প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যে দেখবো, স্পেশালি তাদের ফ্যাকাল্টি মেম্বার কে কে আছে, সেগুলো আমি যে দেখবো যে তাদের আন্ডারে কি কে কাজ করে না করে এবং তাদের স্পেশালিটি কি। এবং করার পরে তখন আমি তাদের রিসার্চ প্রোফাইল দেখবো, তাদের স্টুডেন্ট গুলো দেখবো, তাদের কতজন এখন কারেন্ট সুপারভাইজিং মানে কারেন্টলি তারা কতজন স্টুডেন্ট সুপারভাইজ করতেছে আর কি, এগুলো দেখবো। এবং অ্যাজ আই সেড বিফোর তাদের এজ এবং ন্যাশনালিটি। হ্যাঁ, তো যেটা let me show you how. সো আমি এখানে দেখা যাচ্ছে, আমি একটা এক্সাম্পল আমি জাস্ট গুগলে যদি আমি দেখি যে টপ কেমিস্ট্রি পিএইচডি প্রোগ্রামস ইন ইউএসএ, হ্যাঁ, এখানে দেওয়ার পরে এটা দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো সার্চ আসে, বাট মোস্ট অফ দ্য টাইম যেটা আসে ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট। এটা ফেয়ারলি পপুলার ইন ইউএস। এরা আন্ডার গ্রাজুয়েট র্যাঙ্কিং করে, আবার গ্রাজুয়েট স্টাডিজ এর র্যাঙ্কিং করে, আবার মাস্টার্স র্যাঙ্কিং করে, বিভিন্ন ধরনের র্যাঙ্কিং তারা করে আর কি। এবং বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া তারা ইউজ করে আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক সময় তারা কত দূরে মানে পড়াশোনার খরচ কিরকম, কিংবা দেখা যাচ্ছে যে কত দ্রুত
স্টুডেন্টের গ্রাজুয়েশন করতেছে, অথবা দেখা যাচ্ছে স্টুডেন্ট ফ্যাকাল্টি রেশিও কতজন, a lot of different ways they rank the programs. তো এখানে আমি যদি জাস্ট বলি যে বেস্ট কেমিস্ট্রি প্রোগ্রামস ইন আমেরিকা, হ্যাঁ, তারপরে তারা একটা র্যাঙ্কিং দিবে, এবং আমি ক্লিক করলে নেক্সট পেজে যেটা আসে দেখা যাচ্ছে যে এখানে তারা বলতেছে যে র্যাঙ্কিং বেস্ট কেমিস্ট্রি প্রোগ্রামস, এখানে বলা আছে যে র্যাঙ্ক ইন 2023, এটা গত বছরের র্যাঙ্কিং আর কি এখানে। এবং আমার এখানে দেখা যাচ্ছে যে তারা শুধু কেমিস্ট্রি না, তারা আরো ভাগ ভাগ করে দিচ্ছে, যে এখানে অ্যানালিটিক্যাল কত, বায়োকেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রি, থিওরিটিক্যাল কেমিস্ট্রি এন্ড সো অন। সো যারা কেমিস্ট্রিতে মাস্টার্স করতে যাচ্ছে, অবভিয়াসলি দে শুড চুজ ওয়ান অফ দিস, তাই না? এমন না যে আমি সবগুলোতে আমি মাস্টার্স করবো, তা তো না। ইউর স্পেশালিটি, your research interest has to align with one of these. তো এখানে আমি যখন যাচ্ছে, আমি একটা এক্সাম্পল হিসেবে যদি বায়োকেমিস্ট্রি নেই আর কি, এখানে আমি বায়োকেমিস্ট্রি চুজ করার পরে দেখা যাচ্ছে যে আমার এখানে আগে ছিল 212টা ইউনিভার্সিটি, যেখানে হচ্ছে মানে পিএইচডি এখন দিচ্ছে আর কি, কিংবা দিচ্ছে গত বছরে। আমি সেখান থেকে আমি যদি ফিজিক্যাল বায়োকেমিস্ট্রি নেই আর কি এখানে, তাহলে দেখা যাচ্ছে আমার রেজাল্ট চলে আসতেছে এখানে অনলি 19। হ্যাঁ, সো এই 19 এর মধ্যে হার্ভার্ড হচ্ছে নাম্বার 1, বার্কলি হচ্ছে ইউসি বার্কলি নাম্বার 2, এমআইটি নাম্বার 3 এন্ড সো অন। তো ডিপেন্ড, এখন আমি বলতে পারি ঠিক আছে আমার প্রোফাইল, আমি জিআরই স্কোর খুব একটা ভালো না, আমার জিপিএ খুব একটা ভালো না, আমার কিংবা মানে মিড রেঞ্জিং হতে পারে 3.5, 3.1, 3.2 এরকম যদি এ হয়, তাহলে আমি একটু বুঝতে পারবো ঠিক আছে আমার জিপিএ মনে হয় না আমি যে এই ক্রাইটেরিয়া আছে, আমার মনে হয় আমি হার্ভার্ডে যেতে পারবো। রাইট, সো আই উড কমপ্লিটলি অ্যাভয়েড হার্ভার্ড অথবা এমআইটি অথবা সামথিং। যদি আমার জিআরই স্কোর খুবই হাই থাকে, আমার জিপিএ 4.0 থাকে এন্ড সো অন, আমার পাবলিকেশন অনেকগুলো, then I could actually choose universities from this list. হ্যাঁ, তো আমি এখানে যেটা করবো আর কি, যদি আমি দেখি যে না আমার এগুলো টপ র্যাঙ্কিং এর মধ্যে আমি পারতেছি না আর কি, তাহলে আমি এবার যেটা করবো, আমি শেষের দিকে যাবো in this list। তো শেষের দিকে গেলে যেটা হয়, দেখা যাচ্ছে নাম্বার 19 ইন দিস কেস ইন বায়োকেমিস্ট্রি হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেইন। হ্যাঁ, তো এখানে আমি তখন ইউনিভার্সিটি অফ ইলিনয় আরবানা-শ্যাম্পেইনের ওয়েবসাইটে যে আমি দেখবো যে ফ্যাকাল্টি লিস্টে কারা কারা আছে। হ্যাঁ, এবং যদি আমি তখন আমাদের প্রিভিয়াস যে ক্রাইটেরিয়া গুলো আমি সিলেক্ট করছি কিংবা চুজ করছি, যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চুজ করব, আমি একজন আমেরিকান চুজ করব, রাইট, ফ্যাকাল্টি চুজ করব। তো তখন আমি লিস্টের মধ্যে আমি দেখবো যে কে কে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে, কে কে দেখা যাচ্ছে যে দেখতে ইয়াং, মানে রিসেন্ট গ্রাজুয়েট যারা যারা আছে, হ্যাঁ সেইভাবে আর কি। তো এখানে দেখা যাচ্ছে আমার প্রথমেই হচ্ছে মাইকেল ব্যাকন, ফ্যাকাল্টি মেম্বার, ওনার কাছে আমি প্রোফাইলে গেলে তখন ওনার দেখা যাচ্ছে ইন্টারেস্ট হচ্ছে এই ফিল্ড গুলো, অপটিক্যাল মাইক্রোস্কোপি, কোয়ান্টাম সেন্সিং, ম্যাগনেটিক রেজোনেন্স, বায়োফিজিক্স, মেট্রোলজি। হ্যাঁ, তো এইগুলো আমার রিসার্চের সাথে অ্যালাইন করে কিনা। যদি আমি দেখি যে হ্যাঁ এগুলো অ্যালাইন করতেছে আর কি, তখন I would actually spend time to see what kind of further research they are doing. তো তখন আমি তাদের আরো more information দেখবো, তাদের রিসার্চের প্রোফাইল আছে এখানে, তাদের রিসার্চের অ্যাকচুয়ালি ল্যাব ওয়েবসাইট আছে। মোস্ট অফ দ্য টাইম, বিশেষ করে এই ধরনের সাবজেক্ট গুলোতে, বায়োলজি, কেমিস্ট্রি সাবজেক্ট গুলোতে যেটা হয় যে ফ্যাকাল্টি প্রোফাইলের থেকেও মানে ডিপার্টমেন্ট ওয়েবসাইট পরে তারা একটা রিসার্চ, একটা ল্যাবের ওয়েবসাইট থাকে আর কি ইন দিস কেস। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে যে আমার এখানে রিসার্চের মানে ওয়েবসাইট একটা দেওয়া আছে আর কি এখানে। এখানে তাদের নাকি কি স্টুডেন্ট কারা আছে, ফ্যাকাল্টি কারা কারা আছে, তাদের পোস্টডক কজন আছে, পাবলিকেশন কতগুলো তারা বের হয়েছে, তারা কোনো নিউজ আছে কিনা, মানে তারা কোনো রিসেন্ট গ্রাজুয়েশন পাইছে কিনা, রিসেন্ট গ্র্যান্ড পাইছে কিনা, অথবা কোনো ধরনের অ্যাওয়ার্ড পাইছে কিনা, এই ধরনের ইনফরমেশন। এন্ড অবভিয়াসলি কন্ট্যাক্ট ইনফরমেশন as well, যদি আমি ওই ল্যাবে কাজ করতেছি তাহলে কাদের সাথে যোগাযোগ করবো সেইগুলো আর কি। তো এই আমি যদি এখন এক্সকিউজ মি, তো আমি যদি এখন দেখা যাচ্ছে আমি পিপলে সার্চ করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে তাদের স্টুডেন্টরাও আসে আর কি, স্টুডেন্ট গ্রাজুয়েট স্টুডেন্টরা আসে। তো এখানে ওনাদের ওয়েবসাইটে গেলে দেখা যাচ্ছে যে এই দুজন ইন্ডিয়া থেকে আসে। বাই দ্য ওয়ে, আমি চাচ্ছি যে আমি বলছিলাম আর কি যে আমি চাই এমন একজন ফ্যাকাল্টি যাদের সাথে ডাইভার্স স্টুডেন্ট বডিও থাকে, ডাইভার্স স্টুডেন্ট মানে স্টুডেন্টরাও কাজ করতেছে আর কি এখানে। সো দেখা যাচ্ছে ইন্ডিয়ান অথবা বাংলাদেশি অথবা চাইনিজ অথবা বিদেশি স্টুডেন্ট আছে, আরব, সৌদি, এরকম আর কি। এরকম আমি একজন ফ্যাকাল্টি চাই আর কি। আমি এমন চাই না যে সবাই আমেরিকান, সবাই মানে এথনিক স্টুডেন্ট, নেটিভ স্টুডেন্ট, এরকম আমি চাই না কিন্তু। হ্যাঁ, সো আমি চাই এমন একজন ফ্যাকাল্টি যাদের আন্ডারে বহু ধরনের ডাইভার্স স্টুডেন্ট বডি কিংবা স্টুডেন্ট গ্রুপ কাজ করতেছে। সো ইন দিস কেস এই লোকের সাথে দেখা যাচ্ছে ইন্ডিয়ান আছে, চাইনিজ আছে, নেপালি আছে এন্ড সো অন। সো তার মানে হচ্ছে যে আমি এদের সাথে কাজ করলে আমি এই গ্রুপের সাথে কাজ করতে পারবো আর কি আসলে। হ্যাঁ, আমি চাই না এমন একজন মানে সবাই যে সাদা, আমি সাথে একমাত্র বিদেশি, আমি এরকম চাই না। তো এই এই
সো এগেন, হ্যাঁ, আমি যখন এখানে যদি দেখা যাচ্ছে ওনার প্রোফাইলটা ভালো, ওনার এটা, এবং তারপরে অবভিয়াসলি আমি ওনার গুগল স্কলারে দেখবো ওনার পাবলিকেশন কেমন আছে, ওনার গ্র্যান্ড কেমন পাওয়া আছে, উনি গ্র্যান্ড কেমন আছে, কারণ কি কি ধরনের গ্র্যান্ড উনি প্রজেক্টে কাজ করতেছেন, অল অফ দোজ থিংস আমি তখন ভালো করে দেখে দেন আই উড কনসিডার ইমেলিং দ্যাট পারসন। ওকে, নাও আমার প্রায় শেষের দিকে আর কি, সো লেট মি জাস্ট গিভ ইউ সাম recommendations. Number one, as I said, seek faculty members who are young, যারা বয়সে কম, যারা রিসেন্ট অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে অথবা রিসেন্ট গ্রাজুয়েট এবং কেবলই এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে। তার কারণ হচ্ছে এরা মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে খুব একটা বেশি তাদের ফিল্ডে এখন তারা নাম করতে পারেনি, তারা নট রেপুটেবল, রেকগনাইজড ইয়েট। তারা দেখা যাচ্ছে তারা আপনাদের সাথে খাটবে ল্যাবে বসে, অথবা তারা চাবে যে আমি এই স্টুডেন্টের মাধ্যমে আমি আমার ক্যারিয়ারটা বড় করবো আর কি। সো দে আর গোনা স্পেন্ড মোর টাইম অন ইউ, দে আর অ্যাকচুয়ালি গোইং টু ইনভেস্ট টাইম অন ইউ অ্যাজ ওয়েল। এবং আমি যেটা বলছি আর কি, সিক আমেরিকান ফ্যাকাল্টি মেম্বার্স, সিক ফ্যাকাল্টি মেম্বার্স উইথ ডাইভার্স গ্রুপ অফ স্টুডেন্টস অ্যাজ ওয়েল। এগুলো আমি অলরেডি মানে কিছু কিছু মানে এ করে ফেলছি আর কি, ডিসকাস করে ফেলছি আর কি। তারপরে যেটা আমি বলি আর কি যে um, um, check the duration of the email response, তাই না? যে হচ্ছে যে কত তারা ইমেল করলে তাদের টাইমটা কতক্ষণ লাগে, 1 বছর মানে 1 সপ্তাহ নাকি 1 দিন নাকি 1 ঘন্টা, মানে তাদের রেসপন্স রেটটা কেমন আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে খুবই বিজি ফ্যাকাল্টি হতে পারে তারা, বাট তাদের রেসপন্স উইদিন মানে 1 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আমি এমনও ফ্যাকাল্টি পাইছি আর কি যারা দেখা যাচ্ছে আমার ফিল্ডে খুবই খুবই রেপুটেবল এবং ওয়ার্ল্ড রেকগনাইজড, হ্যাঁ, কিন্তু তাদের কাছ থেকে জাস্ট একটা সিম্পল এই যে এই রেসপন্সটা গো হেড এন্ড অ্যাপ্লাই, হ্যাঁ, উইদিন দেখা যাচ্ছে সেম ডেতে, হ্যাঁ, ওনার কাছে এই রেসপন্সটা পাওয়াই আমার কাছে গ্রিন লাইট যে না, উনি আমার সাথে কাজ করতে যাচ্ছে কিংবা উনি আমাকে অ্যাপ্লাই করতে বলতেছে আর কি। হ্যাঁ, একজন ফ্যাকাল্টি, যেটা আমাদের বাংলাদেশে একটা মানে মিসকনসেপশন আর কি, যে ফ্যাকাল্টি বিশাল লম্বা একটা এনকারেজিং ইমেল দিতে হবে, নানা এমনের সাথে অ্যাপ্লাই করতে পারবো না, ইজ ইট অ্যাকচুয়ালি এই জেনারিক ইমেল নাকি এটা আসলে স্পেসিফিক ইমেল, এরকম কিন্তু ইটস নট অলওয়েজ লাইক দ্যাট। হ্যাঁ, যেটা হয় মোস্ট অফ দ্য টাইম দেখা যাচ্ছে ফ্যাকাল্টির কাছে যদি 1 লাইনও ইমেল পাওয়া যায়, কিংবা এই যে 4 ওয়ার্ডের ইন দিস কেস ইমেল আছে আর কি, যে গো হেড এন্ড অ্যাপ্লাই, এটা কিন্তু অনেক কিছু আর কি। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে উনি কত ব্যস্ত, উনি কত বিজি, উনি রেপুটেশনটা কেমন বড় আর কি। হ্যাঁ, অল অফ দোজ থিংস হ্যাভ টু কাম ইনটু প্লে। হ্যাঁ, একজন ওয়ার্ল্ড রিনাউন্ড একজন ফ্যাকাল্টি উনি যদি দেখা যাচ্ছে যে আমাকে এই 4টে ওয়ার্ডে বলতেছে যে গো হেড এন্ড অ্যাপ্লাই, দ্যাট মিনস হি ইজ অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড, এবং ওনার কাছ থেকে ওইটা পাওয়া অনেক কিছু আর কি। হ্যাঁ, সো সবসময় যে বিশাল লম্বা একটা ইমেল দিতে হবে যে হ্যাঁ আমি তোমার সুপারভাইজ হবো, আই এম ভেরি ইন্টারেস্টেড, আমি তুমি আমার সবকিছু জানাও, সবকিছু বলো, এই ধরনের কিন্তু ইজ নট অলওয়েজ দ্য রাইট ওয়ে টু টেক ইট। হ্যাঁ, এবং তারপরে ইমেল করার পরে কিংবা রেসপন্স পাওয়ার পরে, I think this is something that I always would like to say. I mean, my two advice that I have is হচ্ছে যে unnecessarily disturb করার দরকার নেই ওই ফ্যাকাল্টিকে unless or until you arrive at the campus. হ্যাঁ, এবং unnecessarily disturb করা বলতে যেটা হচ্ছে যে excessive questions, স্যার আমি কি করব, স্যার আমি কবে আসবো, স্যার আমার ভিসা হচ্ছে না কেন, স্যার আমার প্রপোজালের রিকোয়ারমেন্ট কি, আমার হচ্ছে মানে প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে 10টা করে ইমেল আসতেছে, কিংবা যদি ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। হ্যাঁ, তার কারণ যদি ফ্যাকাল্টি মনে করে যে না এই ছেলেটা আসার আগেই এত ডিস্টার্ব করতেছে, আসার পরে আল্লাহ জানে, মানে আল্লাহ না জানে কি করে না করে আর কি। হ্যাঁ, ইট ক্যান গিভ ইউ রং ইমপ্রেশন, 1 নম্বর। হ্যাঁ, বাট একবার ওখানে যাওয়ার পরে ইউ শুড কিপ কনস্ট্যান্ট কমিউনিকেশন উইথ দ্য ফ্যাকাল্টি, মানে ডিগ্রিতে যা হচ্ছে, প্রোগ্রামে যা হচ্ছে, রিসার্চে যা হচ্ছে, কোর্সে যদি কোনো কিছু খারাপ হয় তাহলে সেগুলো সবই ওই অ্যাডভাইজারকে আপডেট দেওয়া ইজ নেসেসারি। এবং আমি মনে অনেক সময় বলবো যে শুধু আপডেট মানে অ্যাডভাইজারকে না, ওই পুরো কমিটি মেম্বারকেও অ্যাডভাইস দেওয়া, যদি সেই কমিটি মেম্বার সিলেকশন হওয়ার পরে আর কি, সবাইকে আপডেট দেওয়া in terms of your research, in terms of your results, in terms of your progress in the program. হ্যাঁ, এবং লাস্ট বাট not least, my best advice I think, যে the best way to think about this, যে হচ্ছে think of them as your mother or father in USA. হ্যাঁ, যদি আপনারা এটা মনে করতে পারেন যে না এই দেশে আমার ইনি আমার বাপ, ইনি আমার মা, অথবা ইনি আমার ফ্যামিলি, the best and the only person I have, হ্যাঁ, then behave like that with them. হ্যাঁ, তাদেরকে সবকিছু জাস্ট লাইক আপনার, you have to think of them as your parents, অথবা parent,
এবং তাদের কাছ থেকে সেই ধরনের তারাও এক্সপেক্ট করবে কিংবা মনে করবে যে না ইউ আর দেয়ার চাইল্ড, সেইটা যদি এই ধরনের রিলেশনশিপ হয়ে যায় আর কি, তখন দেখবেন যে ইউল এনজয় ইউর পিএইচডি অথবা ইউর মাস্টার্স প্রোগ্রাম। সো এই দ্যাটস অল আই হ্যাভ মানে আজকের জন্য আর কি। এখন আই হ্যাভ ওয়ান লাস্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার একটা গ্রুপ আছে আর কি, আমি যদি মানে যদি কেউ এই করতে চায় আর কি, যদি আরো আমার সাথে যোগাযোগ করতে চায় কিংবা আমি মাঝে মাঝে এখানে পোস্টিং দেই আর কি বিভিন্ন বিষয় আর কি, কিংবা দিব আর কি ডিপেন্ডিং অন মাই টাইম স্কেজুল। যদি কেউ জয়েন করতে চায় অবভিয়াসলি ফেসবুকে একটা গ্রুপ আছে আমার, সো ইউ ক্যান গো হিয়ার এন্ড ইউ ক্যান অ্যাড মি or you can join the group and then you can contact me anytime you want to. Okay, so with that, any questions or comments?